নমস্কার, আমি আফরা আহমেদ আর আপনারা দেখছেন খবর এখন বাংলা। যা সত্য তাই বলি, সত্য খবর আপনাদের সামনে। আজকে চলে এসেছি আমরা বসিরহাট প্রান্তিক ময়দানে, আর এখানে হচ্ছে বসিরহাট তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে ভোট প্রচার। আর এই ভোট প্রচারে আজকে উপস্থিত থাকছেন জনপ্রিয় অভিনেতা এবং ঘাটালে তৃণমূল কংগ্রেস লোকসভা প্রার্থী দেব। আমরা সরাসরি শুনে নেব দেব কি বলছেন এবং সবার শেষে শুনে নেব এখানকার আরটিও মেম্বার বাদল মিত্র কি বলছেন। এসে দেবদা আমাদের এখানে আসন গ্রহণ করুন এবং তাকে আমরা এখানে বরণ করে নেওয়ার পর তার বক্তব্য শোনার জন্য, তাকে একবার দেখার জন্য, তার সাথে একটা সেলফি দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি। শুধু সময়ের অপেক্ষা, আসুন দেবদাকে আমরা বরণ করে নেওয়ার পদ্ধতি শুরু করি। আর বক্তব্য বিলম্ব করব না। সকলকে অজস্র ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা, বন্দে মাতরম। ধন্যবাদ সকলকে। বসিরহাটের তরফ থেকে আমরা দাদাকে বরণ করে নিলাম। তন্ময় সামনে আয়। এই মানুষ প্রমাণ করে দিচ্ছে আগামী লোকসভার ভোটে 1 জুন আমরা শহর থেকে বিপুল ভোটে জয়যুক্ত করব তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আমি দেবতাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। নমস্কার। আর মাত্র 2 ঘন্টা বাকি প্রচারে। না 2 ঘন্টা না, 1.5 ঘন্টা বাকি। কেমন আছেন আপনারা? ভালো? এই বসিরহাটে আজকে এটা আমার 2024-এ এটা আমার শেষ প্রচার। কেউ বসো না দাদা, আপনারাও দাঁড়িয়ে যান। শুধু আপনারা বলছেন 10 মিনিট লাগবে, আমার দাঁড়িয়ে যান। থ্যাংক ইউ। আগে চলে আসি 1 জুন আমাদের নির্বাচন, তাই তো? কি বলি বুঝে উঠতে পারছি না। শেষ প্রচারে শেষ দিনে এসে আমার মনে হয় এতদিনে আপনারা সবই জানেন, বোঝেন এবং ভেবেও নিয়েছেন কাকে ভোটটা দেবেন। আমি আপনাদেরকে জোর করতে আসিনি কে আপনারা আমার প্রার্থী বা আমার দলকে ভোটটা দেবেন। এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন। কিন্তু হ্যাঁ, আপনাদের কি বলবো, মানে আপনারা সেবা পাচ্ছেন কিনা এই প্রশ্নটা যদি নিজেকে করেন, উত্তরটা সহজ। আমি কোনোদিনও আজ অব্দি 10 বছরে কোনো দলকে ছোট করে নিজের দলকে বড় করিনি এবং কোনো প্রার্থীকেও ছোট করে নিজেকে এবং আমার দলের প্রার্থীকেও বড় করিনি। কারণ আমার মনে হয় যদি দল কাজ করে থাকে তাহলে কাউকে ছোট করতে লাগে না। নিজের দলের কাজ বলো, দেখবে মানুষ এমনি ভোট দেবে। এবং 10 বছরের অভিজ্ঞতা বলছি আমি। 2014 নির্বাচন লড়েছি আমি, 2016 বিধানসভার জন্য লড়েছিলাম মানে দলের হয়ে প্রচার করতে গিয়েছিলাম, এবং 2021-এও দলের হয়ে প্রচার করতে গিয়েছিলাম, 2019-এও লোকসভাতে নিজের জন্য এবং দলের জন্য প্রচার করতে গেছি। এটা নিয়ে আমার 5টা নির্বাচন দলের হয়ে প্রচার করছি আমি। আজ অব্দি কোনোদিনও নিজের মঞ্চ থেকে কাউকে বিরোধী দলকে আক্রমণ করিনি। একটু আগেই বললাম যে আপনারা সবাই জানেন 2021-এ নির্বাচনের সময় জাস্ট করোনা ফার্স্ট লকডাউন শেষ হলো, আমরা আবার নির্বাচন প্রস্তুতে চললাম। তখন দিদি আমাদেরকে বলল কি এই নির্বাচনে আমরা 2টো প্রতিশ্রুতি দেব, যদি আমরা জিতি তাহলে এই 2টো প্রতিশ্রুতি আমরা বাস্তবিক করব। কি ছিল 2টো প্রতিশ্রুতি? একটা ছিল লক্ষ্মীর ভান্ডার আর একটা ছিল স্বাস্থ্যসাথী কার্ড। আমরা গ্রামে গ্রামে বিভিন্ন বিধানসভায় গিয়ে বলেছি যে যদি আপনারা আমাদেরকে ভোট দেন তাহলে এই 2টো প্রকল্প আমরা নিয়ে আসবো। যেটা বললাম, একটা লক্ষ্মীর ভান্ডার, একটা স্বাস্থ্যসাথী কার্ড। তখন বিরোধী দল বলতে শুরু করলো যে এই লক্ষ্মীর ভান্ডার নয়, এটা ঢপের ভান্ডার। এই ভান্ডার কোনোদিনও স্বপ্নেও মানে হয় না কি বাস্তবিক হতে পারে না। প্রত্যেকটা মহিলাকে 500 টাকা সম্ভব। ভারতবর্ষের ইতিহাসে এরকম কোনো প্রকল্প নেই, এটা ভুয়ো। এটা এই প্রকল্প জীবনে মমতা ব্যানার্জি করবে না। আমি তখন ভাবলাম ওরা কোনো ভুল নয়, ওরা ঠিকই বলছেন। কারণ ওনাদের দল আজ অব্দি যা যা প্রতিশ্রুতি দিয়েছে একটাকেও রাখতে পারেনি। তো তারা যখন এটা বলছে এটা ঢপের ভান্ডার, এই লক্ষ্মী কোনোদিনও ভরবে না, এই ভান্ডারটা কোনোদিন লক্ষ্মী দিয়ে ভরবে না, তো তারা ভুল কিছুই বলছে না। এটা কিছুটা মনে করিয়ে দিই আপনাদের। আমি 2014 থেকে নির্বাচনে মানে রাজনীতিতে এসেছি। আমার এখনো মনে আছে
এই যে বিরোধী দল 2014 জেতার আগে তারা কথা দিয়েছিলেন, কি বলেছিলেন? যে ওনারা যদি সত্তায় আসে, ওনারা যদি কেন্দ্র সরকারে আসে, তাহলে প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে আসবে। এসছে? ওনারা বলেছিলেন প্রত্যেক বছর 2 কোটি চাকরি দেবে 2014 থেকে 2024 অব্দি। দেখতে গেলে 10 বছরে 20 কোটি চাকরি হওয়া উচিত, কিন্তু না। আপনারা শুনলে অবাক হবেন যে আজকে দেশের মধ্যে চাকরির অবস্থা স্বাধীনতার পর সবচেয়ে খারাপ জায়গায় আছে। এইটা হচ্ছে তাদের প্রতিশ্রুতি। আমি বিরোধী দলে আছি বলে বিরোধ করছি না, এই তথ্যগুলো আপনি গুগল করলেই পেয়ে যাবেন। আমি ঠিক বলছি, সত্যি বলছি না মিথ্যে বলছি। ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওনারা যদি 2014-তে যেতেন তাহলে গ্যাসের সিলিন্ডারের দাম হবে 400 টাকা। আজকে 10 বছর পর সেই গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে 1200 টাকা। ওনারা কথা দিয়েছিলেন যে ডিজেল এবং পেট্রোলের দাম হবে 40 টাকা এবং 50 টাকা করে। আজকে সেই ডিজেল এবং পেট্রোলের দাম আপনারা সবাই জানেন সেঞ্চুরি ছাড়িয়ে গেছে, 100 টাকা এবং 110 টাকা। এবং সেই দলের যদি নেতারা যদি বলে এই লক্ষ্মীর ভান্ডারটা ঢপের ভান্ডার, এই লক্ষ্মীর ভান্ডারটা ঢপের ভান্ডার, তা ওনারা ভুল কিছু বলছিলেন না। কারণ ওনারা নিজের অভিজ্ঞতা থেকে বলছিলেন যে ওনাদের দল তো কথা দিয়ে কথা রাখে না। তৃণমূল কংগ্রেসও সেরকমই একটা দল যে কথা দিয়ে কথা রাখে না। কিন্তু না, আপনারা বিশ্বাস করেছিলেন, বাংলার প্রত্যেকটা মানুষ বিশ্বাস করেছিল, এবং জীবনে প্রথমবার তৃণমূল কংগ্রেস 200টার বেশি আসন পেয়েছিল, এবং সবাই চমকে গেছিল কি এতগুলো সিট কি করে পেল। অন্য দলরা হয়তো ঘুমোতো। দ্বিতীয়বারের শপথ নেবার 6 মাসের মধ্যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক হয়েছিল। যেই লক্ষ্মীর ভান্ডারকে বলেছিল এই ঢপের ভান্ডার, এইটা দেশে সম্ভব না, সেই অসম্ভব কাজটাকে সম্ভব করে দেখালো। তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, যিনি কথা দিয়ে ভোটে জিতে এবং কথা রাখতে জানে। এবং যেই লক্ষ্মীর ভান্ডারটা 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, যেই লক্ষ্মীর ভান্ডারটা 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, আজকে সেই লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা এবং 1200 টাকা করে দেওয়া হচ্ছে। তাহলে আপনারা কাকে বিশ্বাস করবেন? কোন দলকে বিশ্বাস করবেন? কোন নেতাকে, কোন নেত্রীকে বিশ্বাস করবেন? সহজ অঙ্ক, এটার মধ্যে রকেট সায়েন্স নেই যে এটার মধ্যে অনেকগুলো ক্যালকুলেশন আছে, অঙ্কগুলো করতে হবে না। না 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 না, একটা দল মঞ্চে উঠেছে, মাইক ধরেছে, ভোটের আগে কথা দিয়েছে এবং জেতার পর সেই সমস্ত কথাগুলো রেখেছে। আজকে যে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আমরা বলছিলাম, 2টো প্রকল্পের মধ্যে একটা প্রকল্প এটাও। আজকে গরিব মানুষদেরকে যদি বড় অপারেশন করতে হয় সরকারি হসপিটালে 2 মাস 3 মাস লেগে যায় অ্যাপয়েন্টমেন্ট পেতে, কিন্তু তাদের পাশে আমাদের নেত্রী, আমাদের সরকার ছিল। আজকে গরিব মানুষ যাদের কাছে সেই টাকা নেই প্রাইভেট হসপিটালে চিকিৎসা করানোর জন্য, আজকে তার কাছে 5 লক্ষ টাকার বীমা আছে রাজ্য সরকারের। সে যে কোনো প্রাইভেট হসপিটালে নিজের মতো করে চিকিৎসা করাতে পারে। সেইটার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, যে কথা দিয়ে কথা রাখে। কিন্তু এখন রাজনীতি একদম উল্টে গেছে। এখন রাজনীতি হয়ে গেছে ধর্ম নিয়ে। দেখবেন হিন্দু মুসলিম অনেক বেশি জেগে ওঠে শব্দগুলো নির্বাচনের আগে। হিন্দু মুসলিম মানুষের মধ্যে কোনো সম্পর্ক সমস্যা নেই, কিন্তু নেতারা এমন করে হিন্দু মুসলিমকে করে দিয়েছে যেমন মনে হচ্ছে আমরা অন্য দেশ থেকে একটা ধর্মকে নিয়ে এসেছি। যখনই কোনো দল, বিশ্বাস করুন, আপনারা আমাকে ভোট দেবেন কি দেবেন না এটা পুরোপুরি আপনাদের ব্যাপার, কিন্তু কিছু জিনিস আপনাদের জানা উচিত। যখনই কোনো দল কোনো কাজ করে না, যখনই কোনো দল কোনো কাজ করে না, আমাদের দেশের সবচেয়ে সহজ উপায় হচ্ছে ধর্মকে এগিয়ে রেখে দাও, মানুষ আর কিছু জিজ্ঞেসও করে না। কারণ হিন্দু মুসলিম নিয়ে আমাদের দেশের সব কিছু করা যেতে পারে। কিন্তু আমি আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন। আমি আবার বলছি, আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যদি ধর্মের হাতটা শক্ত করেন, যদি যেই দল ধর্ম নিয়ে রাজনীতি করে সেই হাতটা শক্ত করেন, তাহলে পাড়ায় পাড়ায় শুধু মন্দির হবে, মসজিদ হবে, কোনো স্কুল হবে না, হসপিটাল হবে না, রাস্তা হবে না, কোনো উন্নয়ন হবে না। আজকে ধর্ম এমন একটা জায়গায় নেমে গেছে, আমরা যখন ছোট ছিলাম, স্কুলে যখন পড়তাম, আমার পাশের স্টুডেন্ট কে ছিল, আমার পাশের বেঞ্চে কে বসতো, ভাবিনি সে কে, সে হিন্দু না মুসলিম না শিখ না কি,
আমার বন্ধু বলেই আমি জানতাম, আমার ক্লাসমেট বলে আমি জানতাম, আমার স্কুলের বন্ধু বলে আমি তাকে চিনতাম। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আজকে ক্লাস 4, 5, 6, 7, 8 স্ট্যান্ডার্ডের বাচ্চাগুলো তারা জানে তার পাশের বন্ধু হিন্দু না মুসলমান। তারা জানে হিন্দুদের সঙ্গে হিন্দুরাই বন্ধুত্ব করে, মুসলমানদের সঙ্গে হিন্দুরা বন্ধুত্ব করে না, কারণ টিভিতে সব বড় বড় নেতারা বলছে ধর্ম এমন জায়গায় নেমে গেছে। এই ধর্মটাকে এই রাজনীতিকে শুধুমাত্র যারা আটকাতে পারে সেটা হচ্ছে আপনারা। ভারতবর্ষের প্রত্যেকটা ভোটার এই ধর্ম রাজনীতিকে আটকাতে পারে নিজেদের ভোটের মাধ্যমে। এই নির্বাচনটা কোনো কে হবে মুখ্যমন্ত্রী নির্বাচন নয়, আমি জানি। এই নির্বাচনটা হচ্ছে কে হবে দেশের প্রধানমন্ত্রী। আমি আমার ভোট এমন একজন মানুষকে দিতে চাই, এমন একজন দলকে জিতে চাই, সে আমাকে জিজ্ঞেস করবে না আমি হিন্দু না আমি মুসলমান, সে আমাকে দেখাবে কি আমি ভারতীয়। প্রথমে আমার দেশটা এগিয়ে যাবে, আমার দেশটা এগিয়ে যাক, তার জন্য আমি আমার ভোটটা দিচ্ছি। আমি হিন্দু বলে ভোট দেব না, আমি মুসলমান বলে ভোট দেব না, আমার দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তার জন্য আমি আমার ভোটটা দেব। আমাদের দল এই হিন্দু মুসলিম করে না, তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই লক্ষ্মীর ভান্ডারটা কোনোদিনও নেত্রী বলেনি, কোনোদিনও মমতা ব্যানার্জি বা কোনোদিনও অভিষেক বলেনি এই লক্ষ্মীর ভান্ডারটা শুধুমাত্র হিন্দুদের জন্য, বা সবুজ সাথী প্রকল্পটা এটা মুসলমানদের জন্য, বা এই প্রকল্পটা এই হিন্দু, এই প্রকল্পটা এই মুসলমান। না না না, বাংলায় আমাদের সরকারের সমস্ত প্রকল্প বাংলার প্রত্যেকটা মানুষের জন্য। সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে, আমাদের প্রকল্পটা প্রত্যেকটা বাংলার মানুষের জন্য। শুধু সেইখানেই নয়, আমাদের প্রকল্পটা দিদি এই দিন এইটাও কোনোদিনও বলেনি যে যারা শুধু টিএমসি কে ভোট দেবে তাদের জন্যই আমাদের প্রকল্পটা। না, আমাদের প্রকল্পটা যারা টিএমসি, যারা বিজেপি, যারা সিপিএম, কংগ্রেস, যারা ভোটার বা তাদের পরিবারের লোককেও আমাদের প্রকল্পগুলো যায় বাংলার প্রত্যেকটা বাড়ি। সে বিজেপি সাপোর্টার হতে পারে, টিএমসি বা সিপিএম সাপোর্টার হতে পারে, বা কংগ্রেস সাপোর্টার হতে পারে, বাংলার প্রত্যেকটা বাড়িতে রাজ্য সরকারের কোনো না কোনো প্রকল্প যাচ্ছে। এইটাই তো একটা দলের কাজ, সমস্ত মানুষকে আগলে রাখা। এটাই তো একটা দলের কাজ। তোমাকে জিজ্ঞেস করবে না তুমি হিন্দু না মুসলমান, তুমি আমার বাংলার মানুষ। এইটাই তো একটা দলের কাজ, সব দলকে, সমস্ত ধর্মকে আগলে রাখা এবং ভালো রাখা, এটাই একটা দলের কাজ। আমি আপনাদেরকে রাজনীতি বোঝাতে আসিনি, সেই ক্ষমতাও আমার নেই। আপনারা আমার চেয়ে অনেক বেশি রাজনীতি বোঝেন। আমি এটুকু বলবো কি 1 জুন আপনাদের এখানে নির্বাচন, ভোট দেওয়ার আগে একবার ভাববেন আপনি ভারতীয় প্রথমে, তারপর আমি হিন্দু না, তারপর আমি মুসলমান। দেশটা এগিয়ে গেলে বিশ্বাস করুন এই দেশের প্রত্যেকটা মানুষ এগিয়ে যাবে। সে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, যেই ধর্মে হোক না কেন, আমরা সবাই এগিয়ে যাব। 1 জুন নির্বাচন, যদি আপনাদের মনে হয় আমার দল এবং আমার দলের যিনি প্রার্থী আছেন, প্রার্থী এবং আমার দলের প্রত্যেকটা কর্মীরা জীবন দিয়ে আপনাদেরকে আগলে রেখেছে, জীবন দিয়ে আপনাদের কাছে থেকেছে, জীবন দিয়ে আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করেছে, তাহলে ইভিএম মেশিনে কত নম্বর ভুলে গেলাম, কারেক্ট 4 নম্বর ইভিএম মেশিনে বাটন দিবে। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়ার মাধ্যমে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। অনেকটা সময় নিলাম, আবার বলছি আজকে শেষ দিন, সব যাও আজকে শেষ দিন নির্বাচনের। আরেকটা জিনিস, এই নির্বাচনটা না অনেক কঠিন একটা জিনিস। এরা এই নির্বাচনটা প্রত্যেকটা দলের কর্মীরা হয়তো বুঝতে পারবে কতটা পরিশ্রম লাগে। সমস্ত দল, সিপিএম, বিজেপি, কংগ্রেস এবং আমার তৃণমূলের পরিবারও, সমস্ত দলের কর্মীদেরকে, তাদের নেতাদেরকে অনেক শুভেচ্ছা। করে এই 3 মাসটা প্রত্যেকটা দল জীবন দিয়ে খেটেছে তার দলকে জেতানোর জন্য, তার প্রার্থীকে জেতানোর জন্য। আমি অন্তত বুঝি আপনারা যাকে ভালোবাসবেন তাই সেই জিতবে, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। কিন্তু আমি শুভেচ্ছা রইল আমাদের এই মঞ্চ থেকে সমস্ত দল, সমস্ত নেতা, সমস্ত নেতাদের কর্মীদেরকে। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে খুব শীঘ্র। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের মধ্যে পেয়ে গেছি আরটিও মেম্বার বাদল মিত্র মহাশয়। আমি আজকে শুনে নেব আজকে যে বসিরহাটে প্রান্তিক ময়দানে দেব এসছে, এতে কত পরিমাণে সাড়া পেতে পারেন বলে মনে হয়? আপনারাই তো দেখলেন এখানে কত মানুষ এসেছিল, হাজার হাজার মানুষ। এই ছোট প্রান্তিক মাঠে আজকে কানায় কানায় পরিপূর্ণ, রাস্তাঘাট থেকে শুরু করে সর্বত্র মানুষের ঢল নেমেছে। দেবের নিজস্ব একটা ফ্যান ফলোয়ার্স আছে, তার সাথে দেব আমাদের পার্টিতে থাকার কারণে পার্টির যে ওয়ার্কাররা আজকে 2 মাস ধরে পার্টির
বাইরে থেকে আজকে দেবকে পেয়ে তারা আপ্লুত এবং অভিভূত, এবং দেব আসাতে আমাদের পার্টির অনেক বেশি উপকার হয়েছে বসিরহাট শহরের ওপর। আজকে তো শেষ প্রচারের দিন, তো এখান থেকে কি মনে হয় টিএমসি কত লিড এখান থেকে বসিরহাট লোকসভাতে আমরা জিতব এবং বসিরহাট দক্ষিণ বিধানসভাতে আমরা জিতব। বসিরহাট পৌরসভায় আমরা প্রত্যেকটা কাউন্সিলর নেতৃত্ব সবাই একসাথে, এবং বিশেষ করে তৃণমূল কংগ্রেসের ওয়ার্কাররা তারা মাঠে নেমেছেন, তারা ভোট করছেন, এবং মা বোনেরা বিশেষ করে তৃণমূল কংগ্রেসের মা বোনেরা, সাধারণ মা বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্রাস্ট করছেন, বিশ্বাস করছেন যে তিনিই একমাত্র তাদের সুখ দুঃখের সাথী। মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা আশীর্বাদ করছেন এবং এই আশীর্বাদের ফল আমরা 4 তারিখে পাবো। বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী গত দিনে বাদুড়িয়ার প্রচারে এসে এবং আজকের প্রচারে এসেও আপনাকে হুঁশিয়ার করেছেন, হুমকি দিয়েছেন, এই বিষয় নিয়ে কি বলবেন? প্রথম কথা, ওনার মাথার সমস্যা হয়েছে, আর দ্বিতীয় কথা হচ্ছে উনি বুঝতে পারছেন যে বাংলাতে সেই সংখ্যায় আসনটা পাবেন না, সেই জন্যে পাগল হয়ে গেছে। লাস্ট আপনি দেখবেন পাগলের আবার 3 রকম ব্যাপার আছে, প্রকার আছে। একটা হচ্ছে এমনি পাগল, তারপরে হচ্ছে মধ্যম পাগল, আর উত্তম পাগল। এখন যে লাস্ট প্রচারের দিন উনি উত্তম পাগল সেজেছেন। এই পাগলামি 4 তারিখ পর্যন্ত থাকবে, 4 তারিখের পর ফ্রিজ হয়ে যাবে। আমরাই ওনাকে একটা ভালো নিউরো হসপিটালে ভর্তি করে ওনার ট্রিটমেন্ট করাবো। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনে নিলাম বাদল মিত্র আজ দেব নিয়ে কী বললেন, আর উনি এটাও বললেন যে পৌরসভা থেকে তৃণমূল কংগ্রেস জিতবে এবং শুভেন্দুর হুঁশিয়ারকে তিনি পাল্টা জবাব দিলেন। আরও তথ্য জানার জন্য চোখ রাখুন খবর এখন বাংলা। প্রান্তিক মাঠ থেকে ক্যামেরাম্যান জগন্নাথ শাহর সাথে আমি আফরা আহমেদ। নামে একাধিকভাবে বাদল মিত্র নামে একাধিক বাজে বাজে অবজেকশন করে গিয়েছে এবং ভোটের দিন আপনার নামেও বলেছে, কি বলবেন এই বিষয়ে? এগুলো রাজনীতির ভাষা। যখনই কোনো রাজনীতি দল ভয় পায় তখনই বেশি আক্রমণ করতে শুরু করে, এবং উনি বুঝতে পেরে গেছেন যে এবারে তৃণমূল কংগ্রেস 2019-এর থেকে অনেক বেশি মার্জিনে জিতবে, অনেকগুলো বেশি সিট পাবে, সেটা আমরা 4 জুনে আমরা সবাই দেখতে পাবো। সেজন্য উনি ভয় পেয়ে এইসব কথা বলছেন।